আরশিয়া নিজের রাগ কমানোর জন্য তার পছন্দের জায়গা নদীর পাশে ঘাসের ওপর বসে আছে। এক দৃষ্টিতে নদীর শান্ত পানির দিকে চেয়ে আছে নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। আরশিয়ার এখনো চোখে ভাসছে রিমির আরাবের হাত ধরার দৃশ্য। মন চাচ্ছে মেয়েটার হাতটাই ভেঙে ফেলতে। আরাব আশেপাশে কিছু জায়গায় আরশিয়াকে খুঁজলে কিন্তু পেল না। আরাব ভাবছে মেয়েটা এই বিকেলবেলা কোথায় যেতে পারে। কিছুক্ষণ ভাবতে আরাবের মনে পড়লো আরশিয়া নদী অনেক ভালোবাসে, হয়তো সে সেখানেই গিয়েছে। তাই আরাব আর বেশি কিছু না ভেবে আরশিয়া তাকে যেই নদীর পাড়ে নিয়ে গিয়েছিল সেখানে গাড়ি ঘোরালো। আরশিয়া শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ প্রচেষ্টার পর সে তার রাগ কমাতে সফল হয়েছে। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে আরাবকে প্রথমবার দেখার সেই স্মৃতি। তখন যদিও আরাব তাকে দেখেনি, 2 বছর আগে সে আরাবকে দেখেছিল। 2 বছর পূর্বে দিনটা ছিল শুক্রবার। আরশিয়া নিশিদের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালের দিকে নিশি আসে নিশির ব্যালকনিতে বসে গল্প করছিল। এমন সময় নিশির ফোনটা বেজে উঠলো। নিশি রুমে গিয়ে কথা বলে আরশিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আরশু, একটু সাহায্য করবি? কি করতে হবে বলো? তোর ভাইয়া ফোন করে বললো তোর সাথে দেখা করতে আমাদের বাড়ি থেকে একটু দূরে যে পার্ক আছে সেখানে। তো যাও, মানা করেছে কে? তুই তো জানিস আম্মু এখন আমাকে একা বের হতে দিবে না। প্লিজ তুই আমার সাথে চল। আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে যাব? আমি যাব না, তুমি একা যাও। তুই আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হবি কেন? তুই তোর মতো ঘুরবি। প্লিজ বোনু চল প্লিজ। তাই আরশিয়াকে বাধ্য হয়ে নিশির সাথে যেতে হলো। আরশিয়া আর নিশি পার্কে এসে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে। আরশিয়া নিশিকে রিয়াজের কাছে যেতে বলে। সে আশেপাশে আছে। নিশির কথা বলা শেষ হলে সে যেন আরশিয়াকে ফোন করে বলে। আরশিয়া অন্য পাশে চলে যায়। আরশিয়া হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পর দেখতে পায় তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে বললে ভুল হবে, রীতিমতো কাউকে শাসাচ্ছে। পরনে তার অ্যাশ কালারের শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে একটা কালো ঘড়ি, পায়ে কালো শু। তার সাথে রাগে লাল হয়ে যাওয়া রক্তিম চেহারায় ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে। আরশিয়া কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়েছিল ছেলেটার দিকে। ছেলেটা আরশিয়াকে খেয়াল করেনি। সে তো তার মতো ফোনের ওপারে ব্যক্তিকে শাসাতে ব্যস্ত। আরো কিছুক্ষণ ফোনে কথা বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। আরশিয়া তবুও একধারে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ধ্যান ভাঙে নিশির কলে। ফোন রিসিভ করতে নিশি তাকে গেটের কাছে আসতে বলে। আরশিয়া নিশির কাছে আসতেই তার নজরে পড়ে তখনকার সেই ছেলেটা রিয়াজের সাথে যাচ্ছে। আরশিয়া নিশিকে জিজ্ঞাসা করে, বনু, ভাইয়া পাশের ছেলেটাকে? ও রিয়াজের বন্ধু আরাব। ও। আরশিয়া নিশি বাড়ি চলে আসে। এরপর থেকে আরশিয়া কি যে হলো সে নিজেও বুঝতে পারে না। চোখ বন্ধ করলে তার সামনে আরাবের মুখ ভেসে ওঠে। কিছুতেই সে আরাবের সেই রক্তিম চেহারা ভুলতে পারছে না। আরশিয়ার এই ব্যাপারে নিশিকে বললে নিশি বলে আরশিয়া হয়তো আরাবকে পছন্দ করে ফেলেছে। আরশিয়া তা মানতে নারাজ, কিন্তু যখন দেখলে সে কিছুতেই আরাবকে ভুলতে পারছে না তখন সে স্বীকার করলো। এরপর নিশির মাধ্যমে সে প্রায় আরাবের খোঁজ খবর নিত। আস্তে আস্তে সে আরাবকে ভালোবেসে ফেলে। পরে নিশির মাধ্যমে জানতে পারে আরাবের ভার্সিটির নাম, আর আরাবের জন্যই তার ওই ভার্সিটিতে ভর্তি হওয়া। আরশিয়া যখন অতীতকে মনে করতে ব্যস্ত, এমন সময় তার পাশে এসে কেউ বসলো। সেদিকে তার একটু খেয়াল নেই। সে তো সম্পূর্ণরূপে স্মৃতিচারণে মত্ত। আরাব কিছুক্ষণ আরশিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আরশিয়ার কোনো হেলদোল না দেখে বলে উঠল, আকাশের দিকে তাকিয়ে কি দেখো? আকাশে তো এখন তারাও নেই যে আকাশের দিকে তাকিয়ে তারা গুনবে। আরশিয়া আচমকা কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পাশে তাকিয়ে দেখে আরাব তার পাশে বসে আছে। আরাবকে দেখে তার সামনে রাখা রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। তাই সে চুপ করে রাগ কন্ট্রোল করছে। আরাব আরশিয়ার থেকে কোনো জবাব না পেয়ে বলল, কি হলো, কথা বলবে না আমার সাথে? আরশিয়া এবার মুখ খুলল, খুব শান্ত কণ্ঠে বলল, আপনার কথা বলার মানুষের অভাব পড়েছে নাকি যে আমার সাথে কথা বলতে এসেছেন? আরশিয়ার এত শান্ত কণ্ঠ আরাবকে ঝড় আসার পূর্ব সংকেত দিচ্ছে। আরাব মুখটা ইনোসেন্ট করে বলল, আমি কি নিজে যে কারোর সাথে কথা বলেছি? ও নিজে এসে আমার সাথে কথা বলেছে।
এই কথাটা যেন আরশিয়ার রাগকে আরো বাড়িয়ে দিল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে আরাবের শার্টের কলার ধরে বলল, ও সেদে এসে কথা বলল আর আপনিও তার সাথে তালে তাল দেওয়া শুরু করলেন। ও বারবার আপনার শরীরে ঢলে পড়ছিল, তখন আপনাকে কিছু বললেন না কেন? খুব ভালো লাগছিল তাই না? খুন করে ফেলবো আমি আপনাকে। এরপর আপনার আশেপাশে কোনো মেয়েকে দেখলে আমি মেয়েটাকে খুন করব, তারপর আপনাকে। আরাব খেয়াল করলো আরশিয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছে। রাগে তার হাত কাঁপছে, মনে হচ্ছে রিমিকে এখন সামনে পেলে ডিরেক্ট খুন করে ফেলবে। আরশিয়া রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনবে ভেবে পাচ্ছে না আরাব এর কিছু না ভেবে আরশিয়াকে জড়িয়ে ধরলো। আরাবের এই পন্থা কাজে দিয়েছে। আরশিয়া ধীরে ধীরে শান্ত হচ্ছে। আরশিয়াকে শান্ত হতে দেখে আরাব বলল, কি মিস, রাগ কমছে? জানি না। আচ্ছা, একটু আগে যে তুমি বললে আমার আশেপাশে কাউকে দেখলে তাকে খুন করবে, সাথে আমাকেও খুন করবে, তা আমাকে খুন করলে তুমি সারাদিন কাকে জ্বালাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, জানা লাগবে না। আরাব আরশিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত রাগ করলে চলে? অতিরিক্ত রাগ কিন্তু শরীরের জন্য ভালো না। তো কি করব? ওকে আপনার হাত ধরতে দেখে মাথা ঠিক ছিল না। সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে, পরিস্থিতি বুঝে রাগ দেখাতে হবে। তখন আমার রাগ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়েছি, কারণ ওটা বিয়ে বাড়ি ছিল, ওখানে কিছু করলে নিশির বিয়েতে সমস্যা হতো। তাই এরপর পরিস্থিতি বুঝে কাজ করবে, বুঝতে পেরেছো? আরশিয়া মাথা নেড়ে বোঝালো যে সে আরাবের কথা বুঝেছে। আরাব আরশিয়ার হাত ধরে নদীর পাড়ে হাঁটা ধরলো। প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে পারার অনুভূতিটা অসাধারণ। আরাব আরশিয়ার সাথে কিছুক্ষণ হেঁটে নিশিদের বাড়িতে চলে এলো। আরাব গাড়ি থেকে নেমে আরশিয়াকে আরো কিছুক্ষণ বোঝালো যেন সে রিমিকে আর কিছু না বলে। অতঃপর আরশিয়াকে নিয়ে ভেতরে নাবিলের কাছে গিয়ে বলল, ভাইয়া, এই নিন, আপনার কলেজাকে দিয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমার কারণে তো রাগ করে ও চলে গিয়েছিল। এখন আমি আসি, আমাকে রিয়াজদের বাড়ি যেতে হবে, সেখানে আমার অনেক কাজ আছে। আরাব নাবিলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আরশিয়া চলে গেল নিশির রুমে। নিশির রুমে যেয়ে দেখে নিশি বিছানায় বসে আছে আর তার দুই হাতে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে। নিশির পাশে তারিনও বসে আছে। আরশিয়াকে দেখে নিশি উঠতে চাইলে আরশিয়া তাকে বসতে বলল, তুই কি আশু, রাগ করে তুই চলে গেলি? একবারও ভাবলি না এটা আমার খারাপ লাগতে পারে? সরি বনু, তখন রাগে আমার মাথা ঠিক ছিল না। রাগ করে যেন বেশি কিছু করে না ফেলি, তাই চলে গেছিলাম। তুমি রাগ করো না প্লিজ। তোকে কি আরাব নিয়ে এসেছে? আরশিয়া কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এতক্ষণ ধরে শাড়ি পরে থাকায় আরশিয়ার শরীর চুলকাচ্ছে। আরশিয়া ফ্রেশ হতে গেলে তারিন নিশিকে বলল, তাই তো দেখছি। জানিস, আমার মনে হয় আরাব ও আশুকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। এর মধ্যে আরশিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তাকে বের হতে দেখে তারিন আর নিশি দুজনেই চুপ হয়ে গেল। আরশিয়া নিশির পাশে বসে তার মেহেদি দেওয়া দেখছে। নিশির মেহেদির ডিজাইনের মাঝে রিয়াজের নাম লেখা। আরশিয়ারও ইচ্ছে হলো আরাবের নাম হাতে লেখার। নিশির মেহেদি দেওয়া শেষ হলে আরশিয়া আর তারিনও মেহেদি পড়ল। আরশিয়া মেহেদি আর্টিস্টকে বলে এক কোনায় আরাবের নাম লিখিয়েছে। সেটা সচরাচর কারো চোখে পড়বে না। মেহেদি পড়া শেষে নিশির আম্মু এসে তাদের তিনজনকে খাইয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে বেশি রাত না জাগার জন্য, কারণ আগামীকাল বিয়ে। আজকে রাত জাগলে কালকে সকাল সকাল উঠতে পারবে না। তাই তারাও অল্প কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। বিয়ে বাড়ি চারিপাশে আয়োজনের জন্য শেষ নেই, তেমন কোলাহলেরও শেষ নেই। হবে নাই বা কেন, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না। এত খুশির মুহূর্তেও কোথাও না কোথাও বেদনার ছাপ আছে। নিশির আম্মু কাজ করার জন্য যাদের আনা হয়েছে তাদের কাজ দেখিয়ে দিচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে চোখের পানি মুছছে। এত আদরের বড় করা মেয়ে তার আজকে বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাবে। তার ঘরটা যেন ফাঁকা হয়ে যাবে। নাবিল সবকিছু তদারকি করছে, তার মনটা ভালো নেই। একমাত্র বোন যতই মারামারি করুক, ঝগড়া করুক, তারপরও বোনকে অনেক ভালোবাসে সে।
নিশির বাবা সকাল থেকে নিজের ঘরে বসে আছে, একবারের জন্য ঘর থেকে বের হয়নি। মেয়ে তার বড় আদরের, সব সময় সে নিশিকে সাপোর্ট করতো বলে নাবিল আর নিশির আম্মু তাকে কম বলতো না, তবুও সে সব সময় নিশিকে একটু বেশিই ভালোবাসতো। নিশিকে তার রুমে সাজানো হচ্ছে, তার রুমে আশিয়া তারিনও তৈরি হচ্ছে। নিশিকে সাজানো হচ্ছে কিন্তু তাকে সাজানোই যাচ্ছে না, সে কেঁদেই চলেছে। কান্না না থামলে সাজাবে কিভাবে? মেকআপ আর্টিস্ট আশিয়াকে বলল নিশির কান্না থামানোর জন্য, না হলে সে সাজানো যাবে না। ওইদিকে দেরিও হয়ে যাচ্ছে। আশিয়া অনেকক্ষণ বোঝানোর পর নিশির কান্না থেমেছে। আশিয়ার পরনে কালো লেহেঙ্গা, সাথে ডায়মন্ডের কানের দুল, চুলগুলো ছেড়ে রাখা, মুখে প্রসাদের ছোঁয়া। তারিনের পরনে ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গা, সাথে কিছু প্রসাদ নিচ থেকে বর আসার গুঞ্জন শুনে আশিয়া আর তারিন সেদিকে দৌড় দিয়েছে। আজকে রিয়াজের পকেট ফাঁকা করতে হবে। নিশির ঘরে তার মা এসেছে। মেয়েকে লাল লেহেঙ্গার সাথে বিয়ের সাজে দেখে তিনি আবেগ সামলাতে পারলেন না, তাই ঘরের ভেতরে না ঢুকে দরজার কাছ থেকে ফিরে যাচ্ছেন। আশিয়া আর তারিন গেটে দাঁড়িয়েছে, সাথে নিশির কিছু কাজিনও আছে। রিয়াজকে সাথে নিয়ে আরাব এসে দাঁড়ালো গেটের সামনে। আরাব আশিয়াকে দেখে তার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখে দেখা যাচ্ছে একরাশ মুগ্ধতা। গেটে ছোটখাটো এক যুদ্ধের পরে রিয়াজদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এমনি ঢুকতে দেওয়া হয়নি, 50,000 টাকা ক্যাশ নিয়ে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। আশিয়া আর তারিন মিলে রিয়াজকে নিয়ে বরের আসনে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশিকে নিয়ে এসে রিয়াজের সামনে বসানো হয়। তাদের মাঝে রয়েছে ফুলের তৈরি পর্দা। রিয়াজ অধীর আগ্রহে বসে আছে তার প্রিয়তমাকে বধূ রূপে দেখার জন্য। কাজী বিয়ে পড়াচ্ছেন। নিশিকে কবুল বলতে বলা হলে সে তার বাবা মায়ের ভাইয়ের দিকে তাকায়। নাবিল এগিয়ে এসে নিশির হাতে শক্ত করে ধরে তাকে ইশারায় কবুল বলতে বলে। কবুল একটা শব্দ 3 বার উচ্চারণের ফলে আজকের পর এই বাড়ির এত আদরের মেয়ে হয়ে যাবে কারোর বাড়ির বউ। থাকা হবে না বাবা মায়ের আর নিজের পরিবারের সাথে। বাবার কাছে হুটহাট কিছু আবদার করা হবে না। সারাদিন মায়ের বকুনি, ভাইয়ের আদর আর শাসনও পাওয়া হবে না। টিভি রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল মারামারিও হবে না। একটা মেয়ে যেমন সারাদিন একটা বাড়িটা মাথায় করে রাখে, তেমনি তার শূন্যতায় সেই বাড়ি হাহাকার করে। সব জায়গার মতোই রয়ে যায়, তবুও কোথাও যেন কেউ নেই। সব আগের মতোই রয়ে যায়, তবুও কোথাও যেন কেউ নেই, কিছু নেই মনে হয়। নিশিও দম বন্ধ নিয়ে কবুল বলে দেয়। রিয়াজকে কবুল বলতে বলে সে সাথে সাথেই কবুল বলে দেয়। চারিপাশে সবার সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আজকে শুরু হয় নতুন দম্পতির পথ চলা। আশিয়া আরাবের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, হঠাৎ নিজেকে কালো রাঙালে যে? তার পছন্দের রঙে নিজেকে রাঙানোর ইচ্ছে হলো তাই। কালো রঙে অনেক সুন্দর লাগছে আপনাকে। সুন্দর লাগতে তো হবেই, তার পছন্দের রং বলে কথা। নিশি আর রিয়াজের বিয়ের শপিং একসাথে করা হয়েছে। সেই সময় সবার জন্য বিয়ের পোশাক কেনা হচ্ছিল। আশিয়াকে কালো রঙের লেহেঙ্গা নিতে দেখে আরবও কালো রঙের শেরওয়ানি কিনেছিল। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। এখন নিশিকে নিয়ে সবাই রিয়াজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু নিশি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে। তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। মাকে ধরে কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে, অবশেষে নাবিলকে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া আমি যাব না, আজকে তোমাদের কাছে রেখে দাও। কিন্তু চাইলেই তো সেটা সম্ভব না। নিশিকে এভাবে কান্না করতে দেখে আশিও কান্না পাচ্ছে। অবশেষে অনেক বুঝিয়ে নিশিকে গাড়িতে উঠিয়ে দিল। আশিয়া আর তারিন রয়ে গেছে, তারা নিশির আম্মুকে সামলাচ্ছে। নাবিল তাদের বলল নিশির সাথে যেতে, এখানকারটা সে সামলে নেবে। ওখানে আবার কান্না করলে তাকে যেন আশিয়া সামলাতে পারে, তাই আশিয়া তারিনকে পাঠিয়ে দেওয়া হয় নিশির সাথে। নিশিকে রিয়াজের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিশির কান্না এখনো পুরোপুরিভাবে থামেনি। রিয়াজকে নিজের করে পাওয়ার যে আনন্দ ছিল, তার চেয়ে এখন বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা বেশি হচ্ছে। আশিয়া অনেকক্ষণ বুঝিয়ে তাকে শান্ত করেছে। চারিপাশে এখন মানুষ ভর্তি, বিয়ে বাড়ি বলে কথা। তাই রিয়াজের মা একজনকে বলল নিশিদের ওপরের রুমে দিয়ে আসতে। নিশি, তারিন আর আশিয়া মিলে কিছুক্ষণ গল্প করলো। গল্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিশির মন ভালো করার।
কিছুক্ষণ পর নিশিকে রিয়াজের ঘরে নিয়ে যাওয়া হয়। নিশিকে রিয়াজের ঘরে দিয়ে আরশিয়া আর তারিন তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরে এসে ফ্রেশ হয়ে নেয়। আরশিয়া আর তারিনকে খাওয়ার জন্য রিয়াজের এক কাজিন এসে ডেকে নিয়ে যায়। খেয়ে এসে আরশিয়া আর তারিন বিছানায় শুয়ে পড়ে। তারিন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেও আরশিয়ার ঘুম এলো না। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে আরশিয়া। ঘুম না আসায় সে রিয়াজের ছাদে চলে এসেছে। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে মেয়েদের জীবনটা এমন কেন? প্রিয় মানুষটাকে নিজের করে পেতে বাবা মা পরিবার ছেড়ে আসতে হয়, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, যাদের ছায়াতলে এতদিন ছিল, একদিন তাদের ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসতে হয়। একটা মেয়ের পক্ষে তার পরিবারকে ছেড়ে আসতে যে কি পরিমাণ কষ্ট পেতে হয় তা শুধু একটা মেয়েই জানে। আরশিয়ার ভাবনার মাঝে আরাব তার পাশে এসে দাঁড়ালো। আরশিয়া একবার আরাবের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন? বলো, দেখি পারো কিনা। কেন সবসময় মেয়েরাই তাদের পরিবার ত্যাগ করবে, ছেলেরা নয় কেন? মেয়েরা একটা নতুন পরিবেশে এসেও সবকিছু নিজের মতো করে সাজিয়ে নিতে পারে, যা একটা ছেলে পারে না। একটা মেয়ে একটা সংসারকে গুছিয়ে রাখতে পারে, সবাইকে নিজের আপন ভেবে তাদের জন্য অনেক কিছু ত্যাগ করতে পারে, যেটা সহজে কোনো ছেলে পারে না। একটা সংসার গোছানোর জন্য হলেও মেয়েদের দরকার। আর সবচেয়ে বড় কথা হলো এটা সমাজের নিয়ম। সমাজ এত নিষ্ঠুর কেন? সমাজ কি জানে একটা মেয়ের তার পরিবার ছেড়ে আসতে কতটা কষ্ট হয়? কেন ভালোবাসার মানুষকে পেতে হলে বাবা মাকে ছেড়ে আসতে হবে? কিছু পাওয়ার জন্য কিছু তো ছাড়তে হবে। আর কে বলে ভালোবাসার জন্য বাবা মাকে ছাড়তে হয়? সে তো চাইলেই তার বাবা মার কাছে যেতে পারে, তাদের সাথে কথা বলতে পারে। সে বাবা মায়ের সংসার ছেড়ে এসে নতুন সংসার করার জন্য। সেটা হবে তার সংসার, যেখানে তার আধিপত্য বিস্তার করবে। আরশিয়া চুপ করে আরবের কথাগুলো শুনল। কথাগুলো মিথ্যে নয়, আবার তার কথাগুলোও মিথ্যে নয়। প্রথম মেয়েদের কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা মেয়েদের মানিয়ে নেওয়ার গুণ দিয়েছে। তারা খুব সহজেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। আর একবার তার নিজের সংসার হয়ে গেলে তখন আর বাবার বাড়ির প্রতিও ততটা টান থাকে না যতটা তার সংসারের প্রতি থাকে। মন খারাপ? না, এগুলো নিয়ে ভাবছিলাম তো, তাই আর কি। বেশি ভাবার দরকার নেই, রাত অনেক হয়েছে, ঘুমোতে যাও। আরামের কথা মতো আরশিয়া ঘরে এসে ঘুমিয়ে পড়ে। আরশিয়া খুব ব্যস্ততায় দিন কাটাচ্ছে। নিশির বিয়ের থেকে এসে ভার্সিটি আর অফিস সামনে সে সারাদিন পার করছে। এর মাঝে সে একটা জিনিস খেয়াল করেছে, ইদানিং জিসান একটু বেশিই তার খোঁজখবর নিচ্ছে। ওই দিন আরশিয়ার বাবা জিসানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর থেকেই জিসান তার সাথে বেশি কথা বলছে। এর আগেও কথা বলতো, কিন্তু এতটাও না। আরশিয়া ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হচ্ছে আর এসব ভাবছে। সব ভাবনা বাদ দিয়ে সে তৈরি হয়ে নেয় ভার্সিটি যাওয়ার জন্য। আরশিয়া নিচে নেমে খেয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। আরশিয়া ভার্সিটির সামনে এসে দেখে তারিন তার জন্য গেটের সামনে দাঁড়িয়ে আছে। আরশিয়া তারিনের কাছে যেতেই তারিন ওর হাতের দিকে তাকিয়ে দেখে আরশিয়ার বাম হাতে ব্যান্ডেজ করা। তারিন আরশিয়ার হাতে ধরে বলে, তোর হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? সামান্য কেটে গেছে, বাদ দে তো। দেখে তো সামান্য মনে হচ্ছে না, কিভাবে কাটলো বল? আরে বললাম তো সামান্য, এমনি কেটে গেছে। এমনি আবার কারো হাতে কাটে নাকি? সত্যি করে বল, কিভাবে কেটেছে? আমি যখন আসছিলাম তখন দেখি কিছু ছেলে একটা মেয়েকে হ্যারাস করছিল। আমি ওদের মেয়েটাকে ছেড়ে দিতে বললে শোনেনি, উল্টো আমার সাথে বেয়াদবি করতে এসেছিল। তাই সবগুলোকে মেরেছি। আর মারামারি করার সময় হাতটা একটু কেটে গিয়েছিল, এই আর কি। তুই কি জীবনেও শুধরাবি না? তোকে মারামারি করার জন্য সবাই কত বকে, তাও তুই শুনিস না, আবার সে একই কাজ করিস। তুই বল, আমার সামনে একটা মেয়েকে হ্যারাস করবে আর আমি ছেড়ে দিব? তুই বল, আমি কি ভুল কিছু করেছি? ভুল কিছু করিসনি, কিন্তু কিছু না। এখন ভেতরে চল, দেরি হয়ে যাচ্ছে। আরশিয়া আর তারিন গেটের ভিতর ঢুকে মাঠ দিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। এমন সময় তাদের ক্লাসের সামনে এসে দাঁড়ালো আরাব। আরাবকে দেখে আরশিয়া ওর হাত পিছনে লুকিয়ে নিল। আরাব বিষয়টা খেয়াল করেছে, কিন্তু কিছু বলল না। সে মনে করছে হয়তো এমনি আরশিয়া হাত পিছনে নিয়েছে, না হলে খামোকা তাকে দেখে হাত পেছনে লুকাবে কেন? কেমন আছো তোমরা? তারিন জবাব দিল, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আরশিয়া বলল, কিছু বলবেন? না, এমনি তোমাদের দেখে তোমাদের সাথে কথা বলতে এলাম, এই আর কি।
আসিয়া আরামের সামনে থেকে যাওয়ার জন্য বলল, আমাদের ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমরা গেলাম, আপনার সাথে পরে কথা হবে। আসিয়া তারিনের হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। আরাব পেছন থেকে ডেকে ওঠে। আসিয়া আর তারিন আরাবের সামনে যেতেই আরাব বলে, আসিয়া, তোমার বাবা হাতটা দেখি তো। আরাবের কথা শুনে আসিয়া থতমত খেয়ে যায়। আসিয়া ঢোক গিলে বলে, কেন আপনি হঠাৎ আমার হাত দেখতে চাচ্ছেন কেন? তোমার হাত অনেক সুন্দর তো, তাই দেখতে চাচ্ছি। মানে? তোমার এত মানে বুঝতে হবে না, যা বলছি তা করো। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, এখন যাই, পরে দেখি। তুমি আমাকে ক্লাসের বাহানা দিচ্ছ। তোমার ক্লাস শুরু হতে এখনো 15 মিনিট আছে। তুমি হাত দেখাবে না নাকি আমি নিজে দেখবো? দেখাচ্ছি তো। আসিয়ার হাত দেখে আরাব ধমক দিয়ে বলল, কিভাবে হলো? ওই পড়ে গিয়েছিলাম। আমাকে কি তোমার পোকা মনে হয়? সত্যিটা বলো। তারিন পাশ থেকে বলল, মারামারি করে হাত কেটেছে ভাইয়া। আরাব এবার রাগী কণ্ঠে বলল, তুমি আবার মারামারি করেছো, কিন্তু কেন? একটা মেয়েকে কিছু ছেলে হ্যারাস করছিল, তাই তাদের মেরেছি। এরপর কিছুটা ইনোসেন্ট ফেস করে বলল, আপনি বলুন আমি কি ভুল কিছু করেছি? না, তুমি ভুল কিছু করোনি। তুমি ভুল কিছু করতে পারো না। এবার ভালো কাজের জন্য মারামারি করছো, তাই ছেড়ে দিলাম। এরপর এরকম হলে তোমার খবর আছে, মনে থাকে যেন। আসিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলল, মনে থাকবে। এবার ক্লাসে যাই। যাও। আসিয়া আর তারিন ক্লাসে চলে এলো। ক্লাসে এসে আসিয়া হাঁপ ছেড়ে বাঁচলো। আরাব যেভাবে জিজ্ঞাসা করছিল তাতে আসিয়ার মনে হচ্ছিল এই বুঝি আরাব তাকে মারামারি করার জন্য বকা দিবে, কিন্তু আরাব কিছু করেনি দেখে সে হাঁপ ছেড়ে বাঁচলো। আসিয়া তারিনকে ধমক দিয়ে বলল, তোকে কে আরবের সামনে বলতে বলেছিল যে আমি মারামারি করেছি? তোর কি মনে হয় আমি না বলে ভাইয়া জানতে পারতো না? জানলে জানতো, তোকে কি বলতে বলেছিল? এর মধ্যে ক্লাসে স্যার চলে আসায় তারিন কিচ্ছু বলল না। ক্লাসে শেষে আসিয়া আর তারিন লাইব্রেরিতে এসেছে কিছু নোট কালেক্ট করার জন্য। তারা বসে বসে নোট করছিল। এমন সময় জিসান এসে তাদের পাশে বসলো। জিসানকে দেখে তারিনের মুখে বিরক্তির ছাপ ফুটে উঠলো। আসিয়া তার মতো লিখে যাচ্ছে। লেখা শেষে জিসানের দিকে তাকায়। জিসানকে দেখে তার মনে হচ্ছে জিসান হয়তো কিছু বলতে চায়, তাই আসিয়া জিসানকে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি কিছু বলবেন? আসলে তোমার সঙ্গে কিছু কথা ছিল। জি বলুন। আসলে কথাগুলো এখানে বলা সম্ভব না। তুমি বিকালে আমার সাথে দেখা করতে পারবে? আসিয়া একবার ভাবলো না করে দেবে, তারপর ভাবলো একজন টিচারকে কিভাবে সে মুখের ওপর না করবে। তার ওপর জিসান তার বাবার বন্ধুর ছেলে, তাই আসিয়া রাজি হয়ে গেল। জিসান তাকে বলল সে মেসেজ করে আসিয়াকে জায়গার নাম বলে দেবে। বলে জিসান চলে গেল। তারিন বুরুকুসকে আসিয়াকে বলল, তুই ওনার সাথে দেখা করবি? এছাড়া আর কি বলবো বল, সে আমার টিচার, আবার বাবার বন্ধুর ছেলে, তাকে কিভাবে মুখের ওপর মানা করি বল? তারিন বিরক্তি নিয়ে বলল, তোর যা ইচ্ছে কর। আসিয়া ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ভাবছে জিসান তাকে কি বলবে। যদিও সে বুঝতে পারছে জিসান তাকে কি বলবে, কারণ মেয়েরা তাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে দূর থেকে কোনো ছেলে তাদের দিকে তাকালে সেটা বলতে পারে। আর জিসান তার সাথে যেভাবে কথা বলে তাতে জিসান কি বলতে পারে তা আসিয়ার বোঝা হয়ে গিয়েছে। আসিয়া জিসানের কথা মতো তার বলার জায়গায় চলে এসেছে। এটা একটা রেস্টুরেন্ট এর রুফটপ। চারপাশে মানুষের আনাগোনা খুবই কম। আসিয়ার সামনের দিকে যেয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। আসিয়া কিছুটা দূরত্ব রেখে জিসানের পাশে দাঁড়ায়। স্যার আপনি কি যেন বলবেন বলছিলেন? আসলে আসিয়া, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনার যেভাবে ইচ্ছে সেভাবেই বলুন। জিসান দম নিয়ে বলা শুরু করলো, আসিয়া, আমি তোমাকে পছন্দ করি। বলতে পারো প্রথম দিন তোমায় দেখি ক্লাসে দেখেই আমার তোমাকে পছন্দ হয়ে গেছে। আমি তোমাকে জীবন সঙ্গী বানাতে চাই। এই বিষয়ে তোমার বাবার সাথে কথা বলেছিলাম, কিন্তু তিনি বললেন আমি যেন তোমার সাথে কথা বলি এই ব্যাপারে। তিনি চান না তোমার মতের বিরুদ্ধে যেতে। তাই বলেছিলাম কি তুমি কি আমার জীবন সঙ্গী হবে?
আশিয়া হতবাক। সে ভেবেছিল জিসান হয়তো তাকে পছন্দ করে এটা বলবে, কিন্তু সে দুঃস্বপ্নেও ভাবেনি জিসান তাকে বিয়ের ব্যাপারে বলবে। এই লোক কত কিছু ভেবে ফেলেছে, তার বাবার সাথেও বিয়ের ব্যাপারে কথা বলেছে। ভাবা যায় জিসানের সাথে তার বিয়ের কথাটা ভাবতেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে নিজেকে সামলে জিসানকে বলে, দুঃখিত স্যার, আমি আপনাকে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না। আমি আপনাকে সবসময় স্যার হিসেবে দেখে এসেছি, তাই আমার পক্ষে আমি তোমার স্যার। তোমার সমস্যা হলে আমি চাকরি ছেড়ে দেবো। তাহলে তো কোনো সমস্যাই নেই। দুঃখিত, তাও আপনাকে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না। আমাকে তোমার জীবনসঙ্গী না বানানোর কারণটা কি জানতে পারি? যদি তুমি চাও। আমি একজনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আশা করব আপনি আর আমাকে আপনার জীবনসঙ্গী হতে বলবেন না। সেও কি তোমাকে ভালোবাসে? সেও আমাকে ভালোবাসে। ঠিক আছে, আমি তোমাকে আর কিছু বলবো না। তুমি ভালো থেকো তোমার ভালোবাসা মানুষটার সাথে। আর দুঃখিত তোমায় বিরক্ত করার জন্য। দুঃখিত বলার দরকার নেই স্যার, আজ তাহলে আসি। আশিয়া জিসানকে বলে সেখান থেকে চলে আসে। জিসানের জন্য তার খারাপ লাগছে, কিন্তু সে নীরব হয়। সে অন্যের ভালোবাসার জন্য নিজের ভালোবাসা বলে দিতে পারবে না। যদিও আরাব তাকে বলেনি যে আরাব তাকে ভালোবাসে, তবুও আরাবের আচরণে প্রকাশ পায় সে আশিয়াকে পছন্দ করে। জিসানের জন্য কেউ না কেউ আছে ভাবতে ভাবতে সে বাড়ি চলে আসে। ভার্সিটি কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আশিয়া আর তারিন। বসে আছে বললে ভুল হবে, তারিন আশিয়াকে বসিয়ে রেখেছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তারিন আশিয়াকে টেনে নিয়ে এসেছে। কালকে জিসান স্যার আশিয়াকে কি বলার জন্য ডেকেছিল তা জানার জন্য। আশিয়া তারিনকে কালকের ঘটনা বলার পর তারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। ওকে দেখে মনে হচ্ছে ও সাইলেন্ট মুডে চলে গেছে। আশিয়া ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কোন গ্রহে চলে গেলি? তারিন এবার মুখ খুলল। অপরদিকে আশিয়া নিজের রাগ কমানোর জন্য তার পছন্দের জায়গা নদীর পাশে ঘাসের ওপর বসে আছে। এক দৃষ্টিতে নদীর শান্ত পানির দিকে চেয়ে আছে, নিজেকে শান্ত করার প্রচেষ্টায়। আশিয়ার এখনো চোখে ভাসছে রিমির আরাবের হাত ধরার দৃশ্য। মন চাচ্ছে মেয়েটার হাতটাই ভেঙে ফেলতে। আরাব আশেপাশে কিছু জায়গায় আশিয়াকে খুঁজলে কিন্তু পেল না। আরাব ভাবছে মেয়েটা এই বিকেলবেলা কোথায় যেতে পারে। কিছুক্ষণ ভাবতে আরাবের মনে পড়লো আশিয়া নদী অনেক ভালোবাসে, হয়তো সে সেখানেই গিয়েছে। তাই আরাব আর বেশি কিছু না ভেবে আশিয়া তাকে যে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল সেখানে গাড়ি ঘোরালো। আশিয়া শান্ত দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ প্রচেষ্টার পর সে তার রাগ কমাতে সফল হয়েছে। আশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে আরাবকে প্রথমবার দেখা সেই স্মৃতি। তখন যদিও আরাব তাকে দেখেনি, 2 বছর আগে সে আরাবকে দেখেছিল। 2 বছর পূর্বে দিনটা ছিল শুক্রবার। আশিয়া নিশিতের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকালের দিকে নিশি আসে নিশির ব্যালকনিতে বসে গল্প করছিল। এমন সময় নিশির ফোনটা বেজে উঠলো। নিশি রুমে গিয়ে কথা বলে আশিয়ার সামনে দাঁড়িয়ে বলল, আশু, একটু সাহায্য করবি? কি করতে হবে বলো? তোর ভাইয়া ফোন করে বলল তোর সাথে দেখা করতে, আমাদের বাড়ি থেকে একটু দূরে যে পার্ক আছে সেখানে। তো যাও, মানা করেছে কে? তুই তো জানিস আম্মু এখন আমাকে একা বের হতে দিবে না। প্লিজ তুই আমার সাথে চল। আমি তোমাদের মাঝে কাবাব মে হাড্ডি হতে যাব? আমি যাব না, তুমি একা যাও। তুই আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হবি কেন? তুই তোর মতো ঘুরবি। প্লিজ বোনু চল, প্লিজ। তাই আশিয়াকে বাধ্য হয়ে নিশির সাথে যেতে হলো। আশিয়া নিশি পার্কে এসে দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে। আশিয়া নিশিকে রিয়াজের কাছে যেতে বলে। সে আশেপাশে আছে। নিশির কথা বলা শেষ হলে সে যেন আশিয়াকে ফোন করে বলে। আশিয়া অন্য পাশে চলে যায়। আশিয়া হাঁটতে হাঁটতে কিছুদিন যাওয়ার পর দেখতে পায় তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে একটা ছেলে ফোনে কথা বলছে। ফোনে কথা বলছে বললে ভুল হবে, রীতিমতো কাউকে শাসাচ্ছে। পরনে তার অ্যাশ কালারের শার্ট, কালো প্যান্ট, শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, হাতে একটা কালো ঘড়ি, পায়ে কালো শু। তার সাথে রাগে লাল হয়ে যাওয়া রক্তিম চেহারায় ছেলেটাকে মারাত্মক সুন্দর লাগছে। আশিয়া কিছুক্ষণ এক ধ্যানে তাকিয়েছিল ছেলেটার দিকে। ছেলেটা আশিয়াকে খেয়াল করেনি।
সে তো তার মতো ফোনের ওপারে ব্যক্তিকে শাসাতে ব্যস্ত। আরো কিছুক্ষণ ফোনে কথা বলে ছেলেটা সেখান থেকে চলে গেল। আশিয়া তবুও একধারে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। তার ধ্যান ভাঙে নিশির কলে। ফোন রিসিভ করতে নিশি তাকে গেটের কাছে আসতে বলে। আশিয়া নিশির কাছে আসতেই তার নজরে পড়ে তখনকার সেই ছেলেটা রিয়াজের সাথে যাচ্ছে। আশিয়া নিশিকে জিজ্ঞাসা করে, বনু, ভাইয়ের পাশের ছেলেটা কে? ও রিয়াজের বন্ধু আরাফ। ও। আশিয়া নিশি বাড়ি চলে আসে। এরপর থেকে আশিয়া কি যে হলো সে নিজেও বুঝতে পারে না। চোখ বন্ধ করলে তার সামনে আরবের মুখ ভেসে ওঠে। কিছুতেই সে আরবের সেই রক্তিম চেহারা ভুলতে পারছে না। আশিয়ার এই ব্যাপারে নিশিকে বললে নিশি বলে আশিয়া হয়তো আরবকে পছন্দ করে ফেলেছে। আশিয়া তা মানতে নারাজ, কিন্তু যখন দেখলে সে কিছুতেই আরবকে ভুলতে পারছে না তখন সে স্বীকার করলো। এরপর নিশির মাধ্যমে সে প্রায় আরবের খোঁজ খবর নিত। আস্তে আস্তে সে আরবকে ভালোবেসে ফেলে। পরে নিশির মাধ্যমে জানতে পারে আরবের ভার্সিটির নাম, আর আরবের জন্যই তার ওই ভার্সিটিতে ভর্তি হওয়া। আশিয়া যখন অতীতকে মনে করতে ব্যস্ত, এমন সময় তার পাশে এসে কেউ বসলো। সেদিকে তার একটুও খেয়াল নেই। সে তো সম্পূর্ণরূপে স্মৃতিচারণে মত্ত। আরব কিছুক্ষণ আশিয়ার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আশিয়ার কোনো হেলদোল না দেখে বলে উঠল, আকাশের দিকে তাকিয়ে কি দেখো? আকাশে তো এখন তারাও নেই যে আকাশের দিকে তাকিয়ে তারা গুনবে। আশিয়া আচমকা কারো কণ্ঠস্বর শুনতে পেয়ে পাশে তাকিয়ে দেখে আরব তার পাশে বসে আছে। আরবকে দেখে তার সামনে রাখা রাগ আবার মাথাচাড়া দিয়ে উঠল। তাই সে চুপ করে রাগ কন্ট্রোল করছে। আরব আশিয়ার থেকে কোনো জবাব না পেয়ে বলল, কি হলো, কথা বলবেন আমার সাথে? আশিয়া এবার মুখ খুললো, খুব শান্ত কণ্ঠে বলল, আপনার কথা বলার মানুষের অভাব পড়েছে নাকি যে আমার সাথে কথা বলতে এসেছেন? আশিয়ার এত শান্ত কণ্ঠ আরবকে ঝড় আসার পূর্ব সংকেত দিচ্ছে। আরব মুখটা ইনোসেন্ট করে বলল, আমি কি নিজে যে কারোর সাথে কথা বলেছি? ও নিজে এসে আমার সাথে কথা বলেছে। এই কথাটা যেন আশিয়ার রাগকে আরো বাড়িয়ে দিল। সে রাগ কন্ট্রোল করতে না পেরে আরবের শার্টের কলার ধরে বলল, ও সেদে এসে কথা বলল আর আপনিও তার সাথে তালে তাল দেওয়া শুরু করলেন। ও বারবার আপনার শরীরে ঢলে পড়ছিল, তখন আপনাকে কিছু বললেন না কেন? খুব ভালো লাগছিল তাই না? খুন করে ফেলবো আমি আপনাকে। এরপর আপনার আশেপাশে কোনো মেয়েকে দেখলে আমি মেয়েটাকে খুন করব, তারপর আপনাকে। আরব খেয়াল করলো আশিয়া মাত্রাতিরিক্ত রেগে গিয়েছে। রাগে তার হাত কাঁপছে। মনে হচ্ছে রিমিকে এখন সামনে পেলে ডিরেক্ট খুন করে ফেলবে। আশিয়া রাগ কিভাবে নিয়ন্ত্রণে আনবে ভেবে পাচ্ছে না আরব এর কিছু না ভেবে আশিয়াকে জড়িয়ে ধরলো। আরবের এই পন্থা কাজে দিয়েছে। আশিয়া ধীরে ধীরে শান্ত হচ্ছে। আশিয়াকে শান্ত হতে দেখে আরব বলল, কি মিস, রাগ কমছে? জানি না। আচ্ছা, একটু আগে যে তুমি বললে আমার আশেপাশে কাউকে দেখলে তাকে খুন করবে, সাথে আমাকেও খুন করবে, তা আমাকে খুন করলে তুমি সারাদিন কাকে জ্বালাবে? জানি না, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, জানা লাগবে না। আরব আশিয়াকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, এত রাগ করলে চলে? অতিরিক্ত রাগ কিন্তু শরীরের জন্য ভালো না। তো কি করব? ওকে আপনার হাত ধরতে দেখে মাথা ঠিক ছিল না। সবসময় মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে। পরিস্থিতি বুঝে রাগ দেখাতে হবে। তখন আমার রাগ হচ্ছিল, কিন্তু আমি নিজেকে সামলিয়েছি, কারণ ওটা বিয়ে বাড়ি ছিল। ওখানে কিছু করলে নিশির বিয়েতে সমস্যা হতো, তাই এরপর পরিস্থিতি বুঝে কাজ করবে। বুঝতে পেরেছো? আশিয়া মাথা নেড়ে বোঝালো যে সে আরবের কথা বুঝেছে। আরব আশিয়ার হাত ধরে নদীর পাড়ে হাঁটা ধরলো। প্রিয় মানুষের হাত ধরে হাঁটতে পারার অনুভূতিটা অসাধারণ। আরব আশিয়ার সাথে কিছুক্ষণ হেঁটে নিশিদের বাড়িতে চলে এলো। আরব গাড়ি থেকে নেমে আশিয়াকে আরো কিছুক্ষণ বোঝালো যেন সে রিমিকে আর কিছু না বলে। অতঃপর আশিয়াকে নিয়ে ভেতরে নাবিলের কাছে গিয়ে বলল, ভাইয়া, এই নিন, আপনার কলেজাকে দিয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব ছিল। আমার কারণে তো রাগ করে ও চলে গিয়েছিল। এখন আমি আসি, আমাকে রিয়াজদের বাড়ি যেতে হবে, সেখানে আমার অনেক কাজ আছে। আরব নাবিলের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিয়া চলে গেল নিশির রুমে। নিশির রুমে যেয়ে দেখে নিশি বিছানায় বসে আছে, আর তার দুই হাতে দুজন মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে। নিশির পাশে তারিনও বসে আছে।
আরশিয়াকে দেখে নিশি উঠতে চাইলে আরশিয়া তাকে বসতে বলল। তুই কি আশু, রাগ করে তুই চলে গেলি? একবারও ভাবলি না এটা আমার খারাপ লাগতে পারে? সরি বনু, তখন রাগে আমার মাথা ঠিক ছিল না। রাগ করে যেন বেশি কিছু করে না ফেলি, তাই চলে গেছিলাম। তুমি রাগ করো না প্লিজ। তোকে কি আরাফ নিয়ে এসেছে? আরশিয়া কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। এতক্ষণ ধরে শাড়ি পরে থাকায় আরশিয়ার শরীর চুলকাচ্ছে। আরশিয়া ফ্রেশ হতে গেলে তারিন নিশিকে বলল। তাই তো দেখছি। জানিস, আমার মনে হয় আরাফ ও আরশুকে পছন্দ করে। আমারও তাই মনে হয়। এর মধ্যে আরশিয়া ফ্রেশ হয়ে বের হয়ে এলো। তাকে বের হতে দেখে তারিন আর নিশি দুজনেই চুপ হয়ে গেল। আরশিয়া নিশির পাশে বসে তার মেহেদি দেওয়া দেখছে। নিশির মেহেদির ডিজাইনের মাঝে রিয়াজের নাম লেখা। আরশিয়ারও ইচ্ছে হলো আরাফের নাম হাতে লেখার। নিশির মেহেদি দেওয়া শেষ হলে আরশিয়া আর তারিনও মেহেদি পড়ল। আরশিয়া মেহেদি আর্টিস্টকে বলে এক কোনায় আরাফের নাম লিখিয়েছে। সেটা সচরাচর কারো চোখে পড়বে না। মেহেদি পড়া শেষে নিশির আম্মু এসে তাদের তিনজনকে খাইয়ে দিয়ে গিয়েছে এবং বলে গিয়েছে বেশি রাত না জাগার জন্য, কারণ আগামীকাল বিয়ে। আজকে রাত জাগলে কালকে সকাল সকাল উঠতে পারবে না। তাই তারাও অল্প কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। বিয়ে বাড়ি চারিপাশে আয়োজনের জন্য শেষ নেই, তেমন কোলাহলেরও শেষ নেই। হবে নাই বা কেন, একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো প্রকার ত্রুটি থাকা যাবে না। এত খুশির মুহূর্তেও কোথাও না কোথাও বেদনার ছাপ আছে। নিশির আম্মু কাজ করার জন্য যাদের আনা হয়েছে তাদের কাজ দেখিয়ে দিচ্ছে। কাজের ফাঁকে ফাঁকে চোখের পানি মুছছে। এত আদরের বড় করা মেয়ে তার আজকে বিয়ে হয়ে অন্যের বাড়ি চলে যাবে। তার ঘরটা যেন ফাঁকা হয়ে যাবে। নাবিল সবকিছু তদারকি করছে, তার মনটা ভালো নেই। একমাত্র বোন যতই মারামারি করুক, ঝগড়া করুক, তারপরও বোনকে অনেক ভালোবাসে সে। নিশির বাবা সকাল থেকে নিজের ঘরে বসে আছে, একবারের জন্য ঘর থেকে বের হয়নি। মেয়ে তার বড় আদরের, সব সময় সে নিশিকে সাপোর্ট করতো বলে নাবিল আর নিশির আম্মু তাকে কম বলতো না। তবুও সে সব সময় নিশিকে একটু বেশি ভালোবাসতো। নিশিকে তার রুমে সাজানো হচ্ছে। তার রুমে আরশিয়া তারিনও তৈরি হচ্ছে। নিশিকে সাজানো হচ্ছে কিন্তু তাকে সাজানোই যাচ্ছে না। সে কেঁদেই চলেছে। কান্না না থামলে সাজাবে কিভাবে? মেকআপ আর্টিস্ট আরশিয়াকে বলল নিশির কান্না থামানোর জন্য, না হলে সে সাজানো যাবে না। ওইদিকে দেরিও হয়ে যাচ্ছে। আরশিয়া অনেকক্ষণ বোঝানোর পর নিশির কান্না থেমেছে। আরশিয়ার পরনে কালো লেহেঙ্গা, সাথে ডায়মন্ডের কানের দুল, চুলগুলো ছেড়ে রাখা, মুখে প্রসাদের ছোঁয়া। তারিনের পরনে লেভেন্ডার কালারের লেহেঙ্গা, সাথে কিছু প্রসাদ নিচ থেকে বর আসার গুঞ্জন শুনে আরশিয়া আর তারিন সেদিকে দৌড় দিয়েছে। আজকে রিয়াজের পকেট ফাঁকা করতে হবে। নিশির ঘরে তার মা এসেছে। মেয়েকে লাল লেহেঙ্গার সাথে বিয়ের সাজে দেখে তিনি আবেগ সামলাতে পারলেন না, তাই ঘরের ভেতরে না ঢুকে দরজার কাছ থেকে ফিরে যাচ্ছেন। আরশিয়া আর তারিন গেটে দাঁড়িয়েছে, সাথে নিশির কিছু কাজিনও আছে। রিয়াজকে সাথে নিয়ে আরাব এসে দাঁড়ালো গেটের সামনে। আরাব আরশিয়াকে দেখে তার দিকে তাকিয়ে আছে। আরাবের চোখে দেখা যাচ্ছে একরাশ মুগ্ধতা। গেটে ছোটখাটো এক যুদ্ধের পরে রিয়াজদের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে। এমনি ঢুকতে দেওয়া হয়নি, 50,000 টাকা ক্যাশ নিয়ে তারপর ঢুকতে দেওয়া হয়েছে। আরশিয়া আর তারিন মিলে রিয়াজকে নিয়ে বরের আসনে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশিকে নিয়ে এসে রিয়াজের সামনে বসানো হয়। তাদের মাঝে রয়েছে ফুলের তৈরি পর্দা। রিয়াজ অধীর আগ্রহে বসে আছে তার প্রিয়তমাকে বধূ বেরূপে দেখার জন্য। কাজী বিয়ে পড়াচ্ছেন। নিশিকে কবুল বলতে বলা হলে সে তার বাবা মায়ের ভাইয়ের দিকে তাকায়। নাবিল এগিয়ে এসে নিশির হাতে শক্ত করে ধরে তাকে ইশারায় কবুল বলতে বলে। কবুল একটা শব্দ 3 বার উচ্চারণের ফলে আজকের পর এই বাড়ির এত আদরের মেয়ে হয়ে যাবে কারোর বাড়ির বউ। থাকা হবে না বাবা মায়ের আর নিজের পরিবারের সাথে। বাবার কাছে হুটহাট কিছু আবদার করা হবে না। সারাদিন মায়ের বকুনি, ভাইয়ের আদর আর শাসনও পাওয়া হবে না। টিভি রিমোট নিয়ে ভাই বোনের মধ্যে তুমুল মারামারিও হবে না। একটা মেয়ে যেমন সারাদিন একটা বাড়িটা মাথায় করে রাখে, তেমনি তার শূন্যতায় সেই বাড়ি হাহাকার করে। সব জায়গার মতোই রয়ে যায়, তবুও কোথাও যেন কেউ নেই।
সব আগের মতোই রয়ে যায়, তবুও কোথাও যেন কেউ নেই, কিছু নেই মনে হয়। নিশিও দম বন্ধ নিয়ে কবুল বলে দেয়। রিয়াজকে কবুল বলতে বলে সে সাথে সাথেই কবুল বলে দেয়। চারিপাশে সবাই সমস্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। আজকে শুরু হয় নতুন দম্পতির পথ চলা। আরশিয়া আরাবের পাশে দাঁড়িয়ে বলে ওঠে, হঠাৎ নিজেকে কালো রাঙালে যে? তার পছন্দের রঙে নিজেকে রাঙানোর ইচ্ছে হলো তাই। কালো রঙে অনেক সুন্দর লাগছে আপনাকে। সুন্দর লাগতে তো হবেই, তার পছন্দের রং বলে কথা। নিশি আর রিয়াজের বিয়ের শপিং একসাথে করা হয়েছে। সেই সময় সবার জন্য বিয়ের পোশাক কেনা হচ্ছিল। আরশিয়াকে কালো রঙের লেহেঙ্গা নিতে দেখে আরবও কালো রঙের শেরওয়ানি কিনেছিল। বিদায় বেলা ঘনিয়ে এসেছে। এখন নিশিকে নিয়ে সবাই রিয়াজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু নিশি সেই কখন থেকে কেঁদেই যাচ্ছে। তাকে কোনোভাবে সামলানো যাচ্ছে না। মাকে ধরে কাঁদছে, বাবাকে ধরে কাঁদছে, অবশেষে নাবিলকে ধরে কেঁদে কেঁদে বলছে, ভাইয়া আমি যাব না, আজকে তোমাদের কাছে রেখে দাও। কিন্তু চাইলেই তো সেটা সম্ভব না। নিশিকে এভাবে কান্না করতে দেখে আরশিও কান্না পাচ্ছে। অবশেষে অনেক বুঝিয়ে নিশিকে গাড়িতে উঠিয়ে দিল। আরশিয়া আর তারিন রয়ে গেছে, তারা নিশির আম্মুকে সামলাচ্ছে। নাবিল তাদের বলল নিশির সাথে যেতে, এখানকারটা সে সামলে নেবে। ওখানে আবার কান্না করলে তাকে যেন আরশিয়া সামলাতে পারে, তাই আরশিয়া তারিনকে পাঠিয়ে দেওয়া হয় নিশির সাথে। নিশিকে রিয়াজের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নিশির কান্না এখনো পুরোপুরিভাবে থামেনি। রিয়াজকে নিজের করে পাওয়ার যে আনন্দ ছিল, তার চেয়ে এখন বাবা মাকে ছেড়ে আসার কষ্টটা বেশি হচ্ছে। আরশিয়া অনেকক্ষণ বুঝিয়ে তাকে শান্ত করেছে। চারিপাশে এখন মানুষ ভর্তি, বিয়ে বাড়ি বলে কথা। তাই রিয়াজের মা একজনকে বলল নিশিদের ওপরের রুমে দিয়ে আসতে। নিশি, তারিন আর আরশিয়া মিলে কিছুক্ষণ গল্প করলো। গল্প করার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিশির মন ভালো করার। কিছুক্ষণ পর নিশিকে রিয়াজের ঘরে নিয়ে যাওয়া হয়। নিশিকে রিয়াজের ঘরে দিয়ে আরশিয়া আর তারিন তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেই ঘরে এসে ফ্রেশ হয়ে নেন। আরশিয়া আর তারিনকে খাওয়ার জন্য রিয়াজের এক কাজিন এসে ডেকে নিয়ে যায়। খেয়ে এসে আরশিয়া আর তারিন বিছানায় শুয়ে পড়ে। তারিন কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেলেও আরশিয়ার ঘুম এলো না। ছাদে এক কোণে দাঁড়িয়ে আছে আরশিয়া। ঘুম না আসায় সে রিয়াজের ছাদে চলে এসেছে। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে ভাবছে, মেয়েদের জীবনটা এমন কেন? প্রিয় মানুষটাকে নিজের করে পেতে বাবা মা পরিবার ছেড়ে আসতে হয়, যেখানে সে ছোটবেলা থেকে বড় হয়েছে, যাদের ছায়াতলে এতদিন ছিল, একদিন তাদের ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসতে হয়। একটা মেয়ের পক্ষে তার পরিবারকে ছেড়ে আসতে যে কি পরিমাণ কষ্ট পেতে হয় তা শুধু একটা মেয়েই জানে। আরশিয়ার ভাবনার মাঝে আরাব তার পাশে এসে দাঁড়ালো। আরশিয়া একবার আরাবের দিকে তাকিয়ে মুখ ঘুরিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, কোথাও যায়নি, এখানেই আছি। আমি ভাবছি এই ছিল ওই ব্যাটার মনে। একে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু সে সবার অগোচরে পুরো মাছটাই খেয়ে নিল। কি সব বলছিস? মাথা কি গেছে? আরে আমার মাথা ঠিকই আছে। আমি ভেবেছিলাম ব্যাটাই বোধহয় তোকে পছন্দ করে, তাই প্রপোজ করবে, কিন্তু এ তো আবার ভাবনার দুই কাঠি ওপরে। ভাবা যায়? আমিও তার কথা শুনে টসকে খেয়ে গেছিলাম। তার সাথে আমার বিয়ে, এই ব্যাপারটা ভেবেই তো আমার মাথা চক্কর দিয়ে উঠছিল। তুই কি বললি তাকে? রাজি হয়ে যাসনি তো আবার? পাগল তুই? রাজি হব কেন? তুই তো সবটাই জানিস আমি আরবকে ভালোবাসি। তুই রিজেক্ট করলি আর সে এমনি এমনি মেনে নিল? না, এমনি এমনি মানিনি। আমাকে জিজ্ঞেস করেছিল তাকে রিজেক্ট করার কারণ। তখন আমি বলেছি আমি একজনকে ভালোবাসি, তারপর মেনে নিয়েছে। তোর কি কপাল ইয়ার, একজন লেকচারার তোকে বিয়ের প্রপোজ করে ফেললো, আর আমাকে দেখে সেই কবে থেকে সিঙ্গেল আছি, কেউ একটু লাইনও মারে না। হাসির সুরে শেষের কথাগুলো বললো তারিন। তোকেও তো কম ছেলে প্রপোজ করে না, তুইও তো পাত্তা দিস না। কি করব বল, ওদের কাউকেই আমার ভালো লাগে না, এতে আমার কি করার আছে? হয়েছে, আর বলতে হবে না, এখন চল ক্লাসে যাই। আরশিয়া ক্লাস শেষে বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে আরুষ দৌড়াচ্ছে আর তার পিছনে রোষা খাবার নিয়ে ঘুরছে। আরশিয়া এই দৃশ্য দেখে হেসে দিল। আরুষ দিন দিন বড় হচ্ছে আর দুষ্টু হচ্ছে। আরশিয়াকে দেখে রোষা বলল, আরশিয়া ওকে একটু ধরো তো, আমি ওকে খাইয়ে দিই। আরশিয়া আরুষকে কোলে নিতেই আরুষ বলল, আত্মাও আমাকে বাঁচাও আম্মুর থেকে। আরুষের কথা বলার ধরনে হেসে দিল। আরুষকে ফিসফিস করে বলল,
লক্ষ্মী ছেলের মতো খাবার শেষ করো, তাহলে আত্মা তোমাকে চকলেট দিবে। আরুষও চুপচাপ আরশিয়ার কোলে বসে খেতে লাগলো। আরুষের খাওয়া শেষ হতেই রুষা ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল। আরশিয়াও খেতে বসে গেল। খেয়ে রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তৈরি হওয়া শেষে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকের খান ইন্ডাস্ট্রির সাথে ডিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরশিয়া অফিসে ঢুকে কোনো দিকে না তাকিয়ে তার বাবার কেবিনে গেল। সে অফিসে এলে তার বাবার কেবিনেই বসে। কোনো বিষয়ে সাহায্য লাগলে তার বাবার থেকে জিজ্ঞাসা করে নেয়। মিটিংয়ের সময় হলে আরশিয়া তার বাবার সাথে মিটিং রুমে প্রবেশ করে। তার জন্য বরাদ্দ করা স্থানে বসে পড়ে। আরশিয়া তার বাবার সাথে কিছু নিয়ে আলোচনা করছিল। এমন সময় আহমেদ খানের সাথে আরাব প্রবেশ করে মিটিং রুমে। আরাবরা আসতেই মিটিং শুরু হয়। আরশিয়া একবার আরাবের দিকে তাকিয়ে চোখ সরিয়ে মিটিংয়ে ফোকাস করে। মিটিংয়ের এক পর্যায়ে আরশিয়াকে ব্রিফিং দিতে হয়। আরশিয়া ব্রিফিং দিচ্ছে আর আরাব তার দিকে তাকিয়ে আছে। সে আরশিয়া কথা বলার ধরন, তার বোঝানোর স্টাইল, কথা বলার সময়, হাত নাড়ানো সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখছে। তাকে দেখে মনে হচ্ছে এখন এটা না দেখলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরশিয়ার ব্রিফিং শেষ হতে সবাই হাততালি দিল। আহমেদ সাহেব হাততালি দিয়ে বললেন, মামুনি, তোমার আজকের ব্রিফিংও অসাধারণ হয়েছে। এভাবে চালিয়ে যাও, দেখবে একদিন তুমি তোমার বাবার চেয়ে ভালো বিজনেস করতে পারবে। আরশিয়া হাসি মুখে বললেন, ধন্যবাদ আঙ্কেল, সবই আপনাদের দোয়া। মাঝখান থেকে আরব অবাক সুরে বলে উঠল, তুমি অফিসও করো? আহমেদ সাহেব আরবকে ব্যঙ্গ করে বললেন, ও কি তোমার মতো সারাদিন ঘুরে বেড়ায় নাকি? ওর বাবাকেও বিজনেসে সাহায্য করে। ও তোমার কত ছোট হয়েও বাবাকে সাহায্য করে, আর তুমি সারাদিন টই টই করে বন্ধুদের সাথে আড্ডা দাও। ওর কাছ থেকে কিছু শিখো। আরব নিজের হয়ে ছাপাই গাইতে বললেন, আমি তো এখন তোমাকে সাহায্য করছি। হইছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না। মিটিং শেষে আহমেদ সাহেব, আবরার সাহেব আর আরিশ মিলে গল্প করছে তাদের সিনিয়রদের গল্পের। আরশিয়া আর আরব চুপচাপ শুনে যাচ্ছে, শুধু কিছু বলতে পারছে না। তাই আরশিয়া আর আরব ছাদে চলে আসে। আরশিয়া ছাদে এসে চুপচাপ দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে। বিকেলের এই সময়টা আরশিয়ার ছাদে কাটাতে ভালো লাগে। আরব আরশিয়ার দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়েটার সব পোশাকেই এত সুন্দর লাগে কিভাবে? এই যে এখন আরশিয়ার পরনে অফিসিয়াল ফর্মাল পোশাক, এতেও তাকে আরবের কাছে সুন্দর লাগছে। কথায় আছে, আমরা যাকে পছন্দ করি তার সব কিছুই আমাদের ভালো লাগে। তেমনি আরশিয়াকে সব রকম পোশাকই আরবের কাছে ভালো লাগে। আরব আরশিয়ার কাছে এগিয়ে যায়। তুমি আর কি কি পারো বলো তো? আরবের কথা শুনে আরশিয়া তার দিকে তাকায়, অতঃপর বলল, আমি কি কি পারি সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু আমি সব কিছু করার চেষ্টা করি। চেষ্টা করা তো দোষের কিছু না। তোমাকে সবকিছু পারতে কে বলেছে? আজকে তোমার জন্য বাবা আমায় কথা শোনালো। আমার জন্য শোনায়নি, আপনাকে কথা শুনিয়েছে আপনার কারণে। আপনি আঙ্কেলকে সাহায্য করলে তো আর কথা শুনতে হতো না। ঠিক আছে, বুঝলাম সব আমার দোষ। আরবরা কিছুক্ষণের মধ্যেই চলে যায়। আরশিয়া আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে ঘরে চলে এসেছে। ঘরে এসে সোজা বেলকুনিতে চলে গেল। দোলনায় বসে ভাবছে, অনেক দিন হলো রাতে কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই নাবিলকে ফোন দিয়ে আসতে বলল। এই রাতে তাকে একা কেউ বের হতে দেবে না। নাবিল আসতেই আরশিয়া গাড়িতে উঠে বসলো। নাবিল জিজ্ঞাসা করলো, কোথায় যাবি বল? তোমার যেখানে ইচ্ছা। আরশিয়া আর নাবিল বসে আছে খোলা আকাশের নিচে একটা মাঠের মাঝে। দুজনেই আকাশের দিকে তাকিয়ে আছে। আরশিয়া আর নাবিল প্রায় রাতে ঘুরতে বের হয়। এটা তাদের দুজনের অনেক পছন্দের। এটা একটা গ্রাম্য এলাকা, আশেপাশে গাছগাছালিতে ভরা। নীরবতা ভেঙে নাবিল বলল, তোর খালামণির বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। বলেছে তার এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে। এখন আমাকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে নিয়ে আসবে যে তার ঘরময় বিচরণ করবে। তো করে ফেলো বিয়ে, না করেছে কি? কিন্তু কিন্তু কি? তুমি কি কাউকে পছন্দ করো? করলে বলো। নাবিল ইতস্তত করে বলল, আসলে আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে তার আমাকে পছন্দ কি না জানি না। সে কে যাকে তুমি পছন্দ করো? তোর বান্ধবী তারিন, আমি ওকে পছন্দ করি।
আগেই বুঝতে পেরেছিল নাবিল তারিনকে পছন্দ করে। আরশিয়া নাবিলকে বলল, তুমি তাহলে খালামণিদের বলো। আমি তো আম্মুকে বলতেই পারি, কিন্তু তারিনের যদি অমত থাকে। তুমি ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো, ওর অন্য কাউকে পছন্দ নেই আর তোমাকে অপছন্দ করার কথাও না। তাই আমি বলবো তুমি খালামণিদের জানিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলো। আরশিয়ার কথা শুনে নাবিল ওকে জড়িয়ে ধরে বলল, এই জন্য তো আমি তোকে আমার কোলে যাব। এখন চল বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে আর থাকাটা ঠিক হবে না। এই বলে নাবিল আরশিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। আরশিয়াকে তার বাড়িতে দিয়ে নাবিল গাড়ি নিয়ে চলে যায়। তারিন মুখ ফুলিয়ে বসে আছে। আরশিয়া তার দেখেও না দেখার ভান করছে, কারণ আরশিয়া জানে তারিন এই মুখ ফুলিয়ে আছে, আবার একটু পর নিজে এসেই কথা বলবে। তারিন ভাবছে আরশিয়া তাকে কিছু জিজ্ঞেস করছে না কেন। আরশিয়া তাকে জিজ্ঞেস না করলে সে নিজে থেকে তার দুঃখের কথা কিভাবে বলবে। এবার তারিন আরশিয়ার উপর বিরক্ত হয়ে বলল, তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড? হঠাৎ এই কথা বলছিস? আমি সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছি। কোথায় তুই আমাকে জিজ্ঞেস করবি আমার কিছু হয়েছে কিনা, কেউ কিছু বলেছে কিনা, তা না করে তুই চুপচাপ বসে আছিস। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড? ও এই ব্যাপার, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এখন বল কি হয়েছে? সকাল থেকে মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন? তারিন মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল, আজকে সকালে আসার সময় আম্মু বলছিল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি জিজ্ঞেস করলাম কেন। আম্মু বললো বিকেলে নাকি পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে। তুই বল, আমার কি বিয়ের বয়স হয়েছে? এতদিন তো তুই বিয়ের জন্য লাফালাফি করতি, তো আজকে যখন পাত্রপক্ষ আসবে তাতে সমস্যা কোথায়? বিয়ের জন্য লাফালাফি করলেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে নাকি? আমারও তো পছন্দ আছে নাকি? আর ছেলে যদি আমার পছন্দ না হয় তখন কি হবে? কি আর হবে, মানা করে দিবি। কিন্তু আমার মনে হচ্ছে ছেলেকে তোর পছন্দ হবে। মিলিয়ে নিস আমার কথা। তুই কিভাবে জানলি ছেলে আমার পছন্দ হবে? তুই কি ছেলেটাকে দেখেছিস, তার সাথে কথা বলেছিস, নাকি ছেলে তোর পরিচিত? কোনটা বল? আরশিয়া থতমত খেয়ে গেল, কিন্তু তারিনকে তা বুঝতে না দিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলল, আমি তো এমনি বলছিলাম, তুই তো পুরো সিআইডির মতো প্রশ্ন করা শুরু করেছিস। আর আঙ্কেল আন্টি নিশ্চয়ই ভালো ছেলে দেখেই তোকে বিয়ে দিবে, তাই বললাম আর কি। ও তাই বল, আমি তো মনে করেছিলাম ছেলে বোধহয় তোর পরিচিত। আরশিয়া তারিনকে হালকা ধাক্কা দিয়ে বলল, কেন, পরিচয় হলে খুশি হতি নাকি? না, এমনি বললাম। এখন তাড়াতাড়ি বেরিয়ে যা, সুন্দর করে সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসার জন্য তৈরি হ। বিকেলে দেখা হবে। তারিন ভুরু কুঁচকে বলল, বিকেলে দেখা হবে কিভাবে? আরশিয়া তুতলিয়ে বলল, আর কিভাবে হবে? আমি তোর বাসায় আসবো বিকেলে, আমার একমাত্র বেস্টিকে দেখতে আসবে বলে কথা, আর আমি যাব না, এটা কি হয়? তারিনের মন খারাপ হয়ে গেল। সে আরশিয়াকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। তারিনের মন খারাপ, নাবিলকে তার ভালো লাগে, কিন্তু সে মেয়ে হয়ে কিভাবে বলবে? আরশিয়াকে বলা যেত, কিন্তু আরশিয়া যদি কিছু মনে করে তাই তাকে কিছুই বলল না। আজকে যেই ছেলে আসবে সেই ছেলের সাথে যদি বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, কি করবে সে? না, তার বাবা মা এতটাও খারাপ না যে তাকে তার পছন্দের বিরুদ্ধে তার সাথে কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। এসব ভাবতে ভাবতে তারিন তৈরি হচ্ছে। সেদিন আরশিয়ার কথা শুনে নাবিল তার বাবা মাকে তারিনের কথা বলে। তার বাবা মায়েরও তারিনকে পছন্দ ছিল, তাই তারা রাজি হয়ে যায়। তারপর আরশিয়া থেকে তারিনের বাবার নাম্বার নিয়ে কথা বলে। তারিনের বাবা খোঁজ নিয়ে দেখে নাবিল ছেলে হিসেবে খুব ভালো, তাই তারাও অমত করেনি। আরশিয়া, নাবিলের বাবা মা, নিশি, রিয়াজ তারিনদের ড্রয়িং রুমে বসে আছে। তারিনের বাবা মা তাদের আপ্যায়নে ব্যস্ত। নাবিলের মা তাদের ব্যস্ত হতে না করলেন, বললেন তাদের সাথে বসতে। তারা কিছুক্ষণ কথা বলে। এর মাঝে তারিনের মা আরশিয়াকে পাঠিয়ে দেয় তারিনকে নিয়ে আসার জন্য। আরশিয়ার সাথে নিশিও আসে তারিনকে নিতে। তারিনের রুমে এসে দেখে তারিন অন্যমনস্ক হয়ে বসে আছে। আরশিয়া তারিনের কাছে গিয়ে ধাক্কা দিয়ে বলল, কিরে, বসে বসে কি ভাবছিস? তুই এখানে? আমি না তোকে বললাম আমি আসবো, ভুলে গেলি? পেছন থেকে নিশি বলে উঠল, আরে ও বিয়ের চিন্তায় সব কিছু ভুলে গিয়েছে। তাই নিশিকে দেখে অবাক হয়ে বলল,
আপু তুমি এখানে? তোমার তো কোনো ভাই বোন নেই, তাই আমি আর আরশিয়া এসেছি আন্টিকে সাহায্য করার জন্য। এখন চলো, তোমাকে নিচে নিয়ে যেতে বলেছে। তারিন যেন কিছু বুঝতে না পারে তাই নিশি বলল, আমি এখানে। খুশি হওনি? অনেক খুশি হয়েছি। তারিন মনে মনে ভাবছে সে যার ভাইয়ের বউ হতে চায় সে কিনা তাকে অন্য কারোর বউ হওয়ার জন্য তাদের সামনে নিয়ে যাচ্ছে। এমনভাবে বলছে যেন নিজের ভাইয়ের সামনে নিয়ে যাচ্ছে। তারিনের ভাবনার মাঝে তাকে নিচে নিয়ে আসা হয়। তারিনকে নাবিলের মায়ের পাশে ঠিক নাবিলের বরাবর বসানো হয়। নাবিলের মা তারিনকে দেখে তারিনের বাবার দিকে তাকিয়ে বলল, ভাই সাহেব, আপনার মেয়েকে আমাদের আগে থেকেই পছন্দ। আমরা এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছি। এখন আপনাদের যদি মতামত থাকে তাহলে আমি আপনাদের মেয়েকে আমার বাড়ির মেয়ে বানিয়ে নিয়ে যেতে চাই। তারিন পাশ থেকে পরিচিত গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখে তার পাশে নাবিলের মা বসে আছে। সামনে তাকিয়ে দেখে নাবিল তার দিকে তাকিয়ে মিটমিটে হাসছে। তারিন নাবিলের দিকে তাকাতেই নাবিল চোখ টিপনি দিল। এবার তারিন বুঝলো আরশিয়া আর নিশি তাদের বাড়ি আসার আসল কারণ কি। তারিনের বাবা বলল, আপা, আমার মেয়ের মত থাকলেই আমার মত, আমি ওর মতের বিরুদ্ধে যেতে পারবো না। ঠিক আছে ভাই সাহেব, তাহলে ওরা কথা বলে ওদের মতামত জানাক। তারিনের মা আরশিয়াকে বলল তারিন আর নাবিলকে নিয়ে ছাদে যেতে কথা বলার জন্য। আরশিয়া তারিনকে নিয়ে ছাদে যেতে তারিন ধুমধাম আরশিয়ার পিঠে মারা শুরু করলো। কথা নেই বার্তা নেই, হঠাৎ এমন আক্রমণে আরশিয়া কিছু বলতে পারলো না। একটু পর তারিন থেমে আরশিয়াকে বলল, হারামি, জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আগে বললি না কেন তোরা আসবি? আগে বললে কি হতো? তুই তো আর ভাইয়াকে ভালোবাসিস না যে অন্য কোথাও বিয়ে হলে কেঁদে কেঁদে মরে যাবে। ভালোবাসি, কিন্তু আমি তো তোর ভাইকে পছন্দ করতাম, সেটা তুই বুঝতি না? বুঝতাম বলেই তো তোকে ভাইয়ার বউ করে নিয়ে এসেছি, আর তুই কিনা আমাকে মারছিস। এর মধ্যে নিশি নাবিলকে নিয়ে ছাদে এলো। নাবিলকে আসতে দেখে তারিন ভদ্র মেয়ের মতো শান্ত হয়ে গেল। নাবিল আরশিয়াদের কাছে আসতেই আরশিয়া বলল, তোমার জন্য আমি ওর হাতে মার খেলাম। আরে ভাইয়ের জন্য একটু আর একটু মার খেলে কিছুই হয় না। এখন তোমরা কথা বলো, আমি গেলাম। আরশিয়া নিশির কাছে চলে আসলো। আরশিয়া মনে মনে ভাবছে সবাই বিয়ে করে নিচ্ছে, আর সে যাকে পছন্দ করে সেই ছেলে তাকে পাত্তাই দেয় না। কি পুরা কপাল তার। নাবিল তারিনের পাশে যেয়ে দাঁড়াতেই তারিন বলল, আপনি যে আমাকে পছন্দ করেন আগে বলেননি কেন? তুমি যদি রিজেক্ট করে দাও সেই ভয় বলি না। তাহলে এখন ফ্যামিলি নিয়ে আসলেন কেন? এখন রিজেক্ট হওয়ার ভয় নেই? এখানে ভয় করলে তোমাকে হারাতে হবে, তাই এখন না বলে উপায় ছিল, আর আমি তোমাকে হারাতে চাই না। তারিন চুপ করে নাবিলের কথা শুনলো, কিন্তু নিজে কিছু বলল না। তারিনকে চুপচাপ থাকতে দেখে নাবিল বলল, তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? তারিন মাথা নেড়ে না বোঝালো। সে লজ্জায় কথা বলতে পারছে না। তারিন তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। শূন্যতা শব্দটা শুনতে যতটা না ভয়ঙ্কর তার চেয়ে বেশি ভয়ঙ্কর এর প্রভাব। শূন্যতা এমন এক অনুভূতি যা কাউকে বোঝানো যায় না, আর না কাউকে দেখানো যায়। ভেতরে ভেতরে তাকে খুঁজে চলে মন সবখানে। মনে হয় সে আছে আমার আশেপাশে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না, ছুঁতে পারছি না, শুধু অনুভব করতে পারছি। তার শূন্যতা কুড়ে কুড়ে খায়, তার স্মৃতি সবখানে তাড়া করে বেড়ায়। আবার আমাদের জীবনে কোনো কিছু শূন্যতা না এলে আমরা পূর্ণতা নিয়ে ভাবি না, শূন্যতাই আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায়। আরাব চুপচাপ মাঠের এক পাশে বাইকের ওপর বসে আছে। চারিপাশে মানুষের অভাব নেই, কিন্তু তার চোখ দুটো যাকে খুঁজছে তার দেখা নেই। এক সপ্তাহের বেশি হয়ে গেছে আরশিয়াকে কোথাও দেখতে পাচ্ছে না, ভার্সিটিতেও আসছে না। তাই আরাব অফিসে গিয়েছিল, সেখানে আরিশের সাথে দেখা হয়েছে, কিন্তু আরশিয়ার দেখা মেলেনি। তারিনের আকদের পর আরশিয়ার সাথে আরাবের আর দেখা হয়নি। তারিনকে সে জিজ্ঞাসা করবে তার উপায়ও নেই, সেও ভার্সিটিতে আসছে না। আরাব হঠাৎ দেখতে পেল তারিন গেট দিয়ে ঢুকছে। তারিনকে দেখে সে ধূপধাপ পায়ে তারিনের সামনে গিয়ে দাঁড়ালো। আরশিয়া কোথায়? তারিন এক মনে হেঁটে আসছিল, আচমকা কাউকে সামনে দেখে ভড়কে গেল। নিজেকে সামনে বলল, জি ভাইয়া, কি বললেন? বলছে আরশিয়া কোথায়? আরশিয়া দেশের বাইরে গিয়েছে। হঠাৎ দেশের বাইরে যাওয়ার কারণ?
অফিসের কিছু কাজের জন্য গিয়েছে। কবে গেল? আমার আকদের পরের দিন। ও কি একা গিয়েছে? না, নাবিল আছে ওর সাথে। আরাব স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। তার মানে মেয়েটা একা যায়নি, সাথে নাবিল আছে। আসবে কবে বলতে পারো? সেটা তো শিওর বলতে পারবো না ভাইয়া। ঠিক আছে, তুমি ক্লাসে যাও, যদি জানতে পারো আরশিয়া কবে আসবে তাহলে আমাকে বলো। তারারিন মাথা নেড়ে সায় জানিয়ে চলে গেল। আরাব ভাবছে আরশিয়া দেশের বাইরে গেলে একবারের জন্য তাকে বলে গেল না। তার আরশিয়ার উপর চাপার অভিমান হলো। এমনিতে তো সারাদিন মেয়েটা তাকে জ্বালায়, আর এতটুকু কথা বললো না। আসলে আরশিয়া তারিন আর নাবিলের আকদের পরের দিন বাসায় আসে। জানতে পারলো অফিসের কিছু কাজের জন্য একজনকে দেশের বাইরে যেতে হবে। রুষা আর আরুষ দুজনই অসুস্থ। তাদের এই অবস্থায় রেখে আরিশ যেতে পারবে না। আরশিয়ার বাবার শরীরটাও বেশি ভালো না। মৌসুমি বদলের কারণে সবাই কম বেশি অসুস্থ, তাই আরশিয়াকে যেতে হবে। একা মেয়েকে ছাড়তে নারাজ আবরার সাহেব, তাই নাবিলকে বলল আরশিয়ার সাথে যেতে। ওই দিন রাতের ফ্লাইট হওয়ায় আরবকে কিছু জানানোর সুযোগ পায়নি আরশিয়া। আর ওখানে যেও কল করে যে বলবে সেটা সম্ভব হচ্ছে না, কাজের খুবই চাপ। এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তার চেয়ে বড় কথা সময়, এদেশের সময় আর ওই দেশের সময় পুরোপুরি বিপরীত। তার চেয়েও আরবের সাথে যোগাযোগ করতে পারছে না। আরশিয়া খোলা বারান্দায় চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। নাবিল তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, কি রে, মন খারাপ? না,